গল্প স্বপনবাবুর চরিত্র হনন, কলমে সুস্মিতা মিমি চট্টোপাধ্যায়। আপনারা হয়তো স্বপনবাবুর নাম শোনেননি। নিতান্ত সাদামাটা একজন ভদ্রলোক উনি। খানদান অফিস করেন, কখনো কারুর সাথে পাচে থাকেন না। এহেন স্বপনবাবুর চরিত্রের দোষ হয়েছে গুজব উঠল, তাতে অনেকেই কান দিল না। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের পরনিন্দা পরচর্চা না করলে পেটের ভাত হজম হয় না, কিন্তু তারা মনে প্রাণে কথাটা বিশ্বাস করলো। আসলে হয়েছে কি, স্বপনবাবু বহুদিন ধরে বাড়ির কাছের একটা পার্কে ভোরবেলায় হাঁটতে যান। এখানেই একদিন হাঁটার সময় দেখেন একটা বেঞ্চে একজন বছর 30-32-এর মেয়ে চুপ করে বসে আছে। তিনি কয়েক চক্কর হেঁটে এলেন, তখনও দেখেন মেয়েটি বসেই রয়েছে। তিনি হাঁটার ফাঁকে রোজই বেঞ্চে মিনিট 10 বসে একটু জিরিয়ে নেন। সেদিনও বসলেন। ঠিক তখনই মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠতে তিনি সচকিত হয়ে ওঠেন। মেয়েটির দিকে তাকিয়ে দেখেন তখনও মেয়েটির চোখের জল ফেলছে। এত সুন্দর সবুজ গাছপালায় ঘেরা পার্কে এমন সুন্দর পবিত্র ভোরবেলায় কেউ যে এমনভাবে একা একা কাঁদতে পারে, এই বিষয়টা তাকে খুব ভাবিয়ে তুলল। তার মধ্যে একটা বিবেচক মনের মানুষ জেগে উঠল। যে মানুষ সংসারের কোনো ব্যাপারে মাথা ঘামান না, সেই মানুষই মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠলেন, এ কি, আপনি কাঁদছেন কেন? এমন সুন্দর পরিবেশে বসে কেউ এমন করে চোখের জল ফেলে নাকি? স্বপনবাবু বোধ করি সারা জীবনেও এত সুন্দর করে গুছিয়ে কথা বলেননি কখনো। মেয়েটি স্বপনবাবুর কথায় কান্না দিয়ে নাক টানতে লাগলো আর ওড়না দিয়ে চোখ মুছতে লাগলো। স্বপনবাবুর একটু মানে লাগলো। তিনি যেচে কথা বললেন আর মেয়েটা উত্তর দিল না। তিনি আবার হাঁটার উদ্যোগ করতেই মেয়েটি বলে ওঠে, কান্না ছাড়া আমার কী বা করার আছে? এখন থেকে কান্নায় আমার সঙ্গী হবে। এই বলে আবার কাদার উপক্রম করতেই স্বপনবাবু বলে উঠলেন, আরে সমস্যা যদি কিছু হয়ে থাকে সেটা বললেই তো হয়, শুনিই না কান্নার কারণটা। কথা কটা বলে তিনি আবার বেঞ্চে বসে পড়েন। মেয়েটি এবার তার গলায় সহানুভূতির সুর শুনে একটু ভেঙে পড়ল। খানিক কেঁদে খানিক নাক টেনে যা বলল তার মর্মার্থ হলো এই, সে একটি ছেলেকে ভালোবাসত যে ছিল কাঠ বেকার। এতদিন মেয়েটি মানে লিপিকা অপেক্ষায় ছিল, সে চাকরির পরীক্ষা দিচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা কিছু সে জোগাড় করতে পারবে। বাড়িতে তার জন্য পাত্র দেখা হলে লিপিকা এই বলে তাদের ঠেকিয়ে রেখেছে যে সে আগে চাকরি পাবে, তারপর বিয়েতে মত দেবে। তার প্রেমিক প্রবর অপূর্ব এতদিন তাকে চাকরির চেষ্টা করার যেসব কথা বলে এসেছে, তাতে লিপিকা ভেবেছিল সে বোধহয় সত্যিই খুব চেষ্টা করছে। কিন্তু লিপিকার বয়স বেড়ে যাচ্ছে বলে তার বাবা মা এবার তাকে বিয়ের জন্য শুধু যে চাপ দিচ্ছেন তা নয়, একেবারে পাত্রপক্ষের সামনে তাকে বসিয়েও দিয়েছেন। সে অনন্য উপায় হয়ে তাদের সামনে উপস্থিত হলে তাকে তারা সেই দিনই পছন্দ করে যান। লিপিকা খুব বিব্রত হয়ে তার মাকে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার কথা বলে দেয়। তাতে বাড়িতে অশান্তির আগুন জ্বলে ওঠে। একে মেয়ে মিথ্যে কথা বলে এসেছে এতদিন, তাই বেকার ছেলেকে ভালোবাসে, এ যে বিষম বিপত্তি। লিপিকার বাবা অপূর্বর ফোন নাম্বার নিয়ে তৎক্ষণাৎ বাড়িতে ডাকেন। অপূর্ব এলে তাকে নরমে গরমে বুঝিয়ে দেন লিপিকাকে পাবার আশা তার নেই। সামনের মাসেই লিপিকাকে তারা শ্রমিকের হাতেই তুলে দেবেন। লিপিকা 7 বছরের প্রেমকে অস্বীকার করে শ্রমিককে বিয়ে করতে কিছুতেই রাজি নয়। সে গতকালই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। 7 দিন বাদে চাকরিতে জয়েন করার নির্দেশ এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাইনে যথেষ্ট আকর্ষণীয়, কিন্তু এতে তার বাড়ির কেউ রাজি নয়। শ্রমিক মুম্বাইতে পোস্টিং, সুতরাং এ চাকরি লিপিকার আর করা হবে না, কারণ চাকরিতে যোগ দিয়েই তো বদলির আর্জি জানানো যাবে না। আর শ্রমিকের বাবা মাও ছেলের বিয়ে দিয়ে বৌমাকে কলকাতায় রাখতে চান না। এর মধ্যে অপূর্বও লিপিকাকে ফোন করে তার মনের সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বলেছে লিপিকাকে বিয়ে করা তার পক্ষে আর সম্ভব নয়। নিজের ভবিষ্যতের কথা ভেবে সারা রাত নির্ঘুম কেটেছে তার। ভোরবেলায় সে চুপি চুপি এখানে চলে এসেছে একটু হালকা হবার জন্য। এখন তার প্রেমও গেল, চাকরিও গেল, একটা অপরিচিত লোককে বিয়ে করতে হবে, সব স্বপ্ন শেষ। আসলে তার জীবনটাই শেষ হয়ে গেল।
তার আর বাঁচার ইচ্ছা নেই, কিন্তু কোথায় যাবে সেটাও সে বুঝে উঠতে পারছে না। মেয়েটার কথা শুনে স্বপনবাবুর খুব খারাপ লাগলো। আজও এরকম ঘটনা ঘটে? শিক্ষিত মেয়েকে মা বাবা এইভাবে জোর করে নিজেদের পছন্দের পাত্রের হাতে তুলে দেয়, এটা খুব অন্যায়। তিনি তক্ষুনি লিপিকাকে বললেন, চলো তো তোমার মা বাবার সঙ্গে দেখা করে আসি। লিপিকা অবাক হয়ে তার দিকে চেয়ে বলেন, আপনি যাবেন? হ্যাঁ যাব বই কি, এমনটা তো হতে দেওয়া যায় না। লিপিকা কেমন অনিচ্ছুক ভঙ্গিতে বলে, না মানে এত অল্প পরিচয়ে আপনি আমাদের বাড়ি যাবেন? সেখানে যদি আপনার অসম্মান হয় তবে সে দেখা যাবে। এখন চলো তো, আমার আবার অফিসে যেতে হবে। চলুন। লিপিকার সঙ্গে যখন স্বপনবাবু হেঁটে যাচ্ছিলেন তখন ভ্রমণকারীর দল তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে দেখছিলেন। তাদের দৃষ্টিতে কিছুটা ঈর্ষাও ছিল। একজন তো জিজ্ঞেস করেই ফেলল, কি স্বপনবাবু, এখনই ফিরছেন নাকি অন্য কোথাও? প্রশ্নটা অসম্পূর্ণই থাকলো, কিন্তু উত্তর দেবার জন্য স্বপনবাবুর দিক থেকে কোনো তাড়া দেখা গেল না। তিনি লিপিকাকে নিয়ে দ্রুত পা চালালেন। তাদের বাড়িতে ততক্ষণে হইচই পড়ে গেছে। মেয়েটা এত সকালে কোথায় গেল? এমন সময় তাদের দেখে লিপিকার মা বাবা আশ্বস্ত হলেন। তাদের চোখে প্রশ্নচিহ্ন ফুটে উঠল, ইনি আবার কে? লিপিকা তার বাবাকে একটু ডেকে নিয়ে বলল, বাবা, ইনি তোমাকে কিছু বলবেন, ঘরে চলো। মেয়ের গলায় সামান্য আদেশের সুর শুনে বাবা অনিলবাবু তাড়াতাড়ি স্বপনবাবুকে বাড়ির ভিতরে ডাকলেন। স্বপনবাবু সরাসরি তাকে সকালের সব কথা বলায় অনিলবাবু আর তার স্ত্রী মিতালি আশ্চর্য হয়ে গেলেন। একই সঙ্গে তারা খুব খুশিও হলেন এই ভেবে যে স্বপনবাবু না থাকলে আজ তাদের মেয়েটা হয়তো কিছু অঘটন ঘটিয়ে ফেলত। তারা স্বপনবাবুকে বোঝানোর চেষ্টা করলেন যে লিপিকার বয়স হয়েছে, এখন আর তার চাকরি বা পুরনো প্রেমকে গুরুত্ব দিলে চলবে না। মেয়েটা যাতে সুখে থাকে তারা সেই ব্যবস্থাই করছেন। অনিলবাবুর বয়স হয়েছে, শরীরের অবস্থাও খুব ভালো নয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় মেয়েটার কি হবে? পাত্র ভালো চাকরি করে, লিপিকার চাকরির দরকার নেই, কিন্তু লিপিকা সেটা কিছুতেই বুঝতে চাইছে না। স্বপনবাবু তাদের যথাসাধ্য বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু অনিলবাবু বা মিতালি নিজেদের যুক্তিতে অটল থাকলেন। অনেক কষ্টে এমন ভালো পাত্র পেয়ে তাকে হাতছাড়া করতে পারবেন না। তারা স্বপনবাবুকেও বললেন তিনিও যেন লিপিকাকে একটু বোঝান। স্বপনবাবু তাদের এও বোঝালেন যে এই বাজারে এমন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে ছেড়ে দেওয়ার অর্থ সাধা লক্ষ্মী পায়ে ঠেলা। ভবিষ্যতে মেয়েটার কোনো দরকার পড়লেও আর হয়তো চাকরি নাও পেতে পারে, তখন কিন্তু আফসোসের সীমা থাকবে না। অনিলবাবু মিতালি চুপ করে রইলেন। দেখে অগত্যা স্বপনবাবু লিপিকাকে বললেন, দেখুন, আমি চেষ্টা করলাম, ফল যদিও কিছুই হলো না, তবু বলছি কোনো হঠকারিতা করবেন না। বাবা মা যা বলছেন তাই করুন। সবার সব ইচ্ছে পূরণ হয় না, ভবিতব্যকে মেনেই নিন। তবে পরীক্ষা দিয়ে পাওয়া চাকরিটা সত্যিই ভালো ছিল। আচ্ছা চলি। স্বপনবাবুর কথা নিয়ে অনিলবাবু স্ত্রীর সঙ্গে আলোচনা করে পাত্রপক্ষের কাছে একটু সময় চাইলেন। লিপিকার বাড়িতে যেন হঠাৎ করেই শান্তি নেমে এলো। অনিলবাবু মিতালি দুজনেই বুঝলেন যে তাদের মেয়ে এতদিন চাকরি পাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আজ যখন সেটা পেল তখন তারাই তাকে অনুমতি দিচ্ছেন না। লিপিকা বুঝল এই লড়াইটা তাকে একাই লড়ে যেতে হবে। সে শ্রমিককে ফোন করে এই বিয়েতে নিজের অমতের কথা জানায়। শ্রমিক বোঝে লিপিকাকে জোর করে বিয়ে করলেও সে সুখী হবে না। জীবনটা এইভাবে শুরু করতে সেও রাজি হলো না। লিপিকা তখন তাকে বলে সে যেন লিপিকার মা বাবাকে এই অমতের কথাটা জানিয়ে দেয়। লিপিকার বাড়িতে
শ্রমিক ফোনে বিয়েতে তার অসম্মতির কথা জানালে অনিলবাবু খুব ভেঙে পড়েন এই ভেবে যে লিপিকার বিয়েটা বোধহয় তিনি আর দেখে যেতে পারবেন না। লিপিকা নতুন চাকরিতে যোগ দিল। কর্মস্থলের পরিবেশে মানিয়ে নিতে তার বেশি সময় লাগলো না। আজকাল সে আবার পার্কে প্রাতঃভ্রমণে যায়, প্রায়ই স্বপনবাবুর সঙ্গে একসাথে হাঁটে। ফেরার পথে দুজনে চায়ের দোকানে বসে এক কাপ চা খায়। দুজনের অনেক বিষয়েই সহমত দেখা যায়, কিন্তু এতে অনেকেরই চোখে লাগে। তারা ভাবে অসমবয়সী দুজন নারী পুরুষ একসঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছে, গল্প করছে, চা খাচ্ছে, এমনটা তো অশোভন। এটা নিয়ে পার্কে আসা মানুষজন যথেষ্ট সমালোচনা শুরু করে। তারপর ওদের দুজনকে একদিন সবাই মিলে পাকড়াও করে সরাসরি স্বপনবাবুকে বলে, আপনি তো মশাই আচ্ছা চরিত্রহীন লোক, এখানে এসে মেয়েকে নিয়ে ঘুরছেন। জানেন না এটা ভদ্রলোকের হাঁটার জায়গা, এখানে ওসব চলে না। আপনার বাড়িতে স্ত্রী আছে, তাকে কি আর আপনার ভালো লাগছে না? কাল থেকে যেন এখানে সেই মেয়েটার সঙ্গে হাঁটতে না দেখি। স্বপনবাবু হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলেও জবাব দিল লিপিকা। সে উপস্থিত সকলের দিকে সোজা তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শুনুন, ইনি আমার একদিন জীবন বাঁচিয়েছিলেন, আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন। আপনারা কি সমাজের রক্ষক? এই পার্কেই এসে বসে বসে কাঁদছিলাম যখন, তখন আপনারা তো অনেকেই ছিলেন। কই কেউ তো সেদিন এগিয়ে এসে আমাকে কিছু জিজ্ঞেস করেননি। সেদিন এই মানুষটাই আমার সব কথা মন দিয়ে শুনে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন। আমার বাবাকে চাকরি করার প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন। আজ আমি চাকরিতে যোগ দিয়েছি, আনন্দে আছি, সকালে হাঁটতে আসি, এই মানুষটার সঙ্গে কথা বলি, তাতে আপনাদের কোন অসুবিধে হচ্ছে? যান, এবার আমরা ফিরব। স্বপনবাবু লিপিকার এই কথাগুলো শুনে বুকে একটু বল পেলেন। তিনিও বললেন, আরে অলোকদা, সুনীতদা, আপনারা বুঝি খুব চরিত্রবান। সুনীতদা বিবাহিত হয়েও আপনি আপনার দাদার বিধবা শালীর সাথে এখনও সম্পর্ক রেখেই চলেছেন। আর অলোকদা, আপনার বাড়ি তো আমার বাড়ির পাশেই। রোজ রাতে মদ্যপান করে এসে অশ্রাব্য ভাষায় বৌদিকে যে গালি দেন, তাতে তো আপনাকে সচ্চরিত্র কোনোভাবেই বলা যায় না। আপনি বোধহয় কোনো খারাপ পাড়ায় যাতায়াত করেন। আমার স্ত্রীকে বৌদি একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আগে মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখা উচিত। আমি আমার স্ত্রীর কাছ থেকে কোনো কিছু গোপন রাখি না। লিপিকার কথা শুনে ও খুব চিন্তিত ছিল। ওর পরামর্শ মতো লিপিকার সঙ্গে এখানে প্রাতঃভ্রমণে আসা। ও এই সময়ে পুজো করে বলে আসতে পারে না। আর কথা বাড়াবো না, চলো লিপিকা। ওদের দুজনের শানিত বাক্যবাণে বিদ্ধ হয়ে সামনের জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। স্বপনবাবু লিপিকাকে বললেন, চলো, তোমার বৌদি তোমাকে অনেক দিন ধরেই বাড়িতে নিয়ে যেতে বলছেন। আজ চলো, আলাপটা সেরেই আসবে। লিপিকা স্মিত হেসে বলল, চলুন, কাল থেকে বৌদিকেও সঙ্গে নিয়ে আসবেন, তাহলে আর কেউ আপনাকে চরিত্রহীন বলবে না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।